হ্যালো বন্ধুরা, রসায়ন সূত্রে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক ইলেকট্রোকেমিস্ট্রির এবিটিএ টেস্ট পেপারের সলিউশন। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কথা বলি যে যখন এবিটির সলিউশন প্রথম আসে আমরা তো রেসে এটা কিনে নিই, তারপর এক সপ্তাহ পরের কোনো হদিস পাওয়া যায় না। কিন্তু এটা আমরা অ্যাকচুয়ালি যে করি তার পেছনে কারণ হচ্ছে আমাদের নলেজ নেই যে আমরা এটা কেন কিনি অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে আমি আগে বলে নিই যে আমাদের এবিটি সলিউশন কেন দরকার। ঠিক আছে? তারপর আমি ইলেকট্রোকেমিস্ট্রির উপর সলিউশন আলোচনা করছি। এগুলো প্রতিটা আমি ধাপে ধাপে আলোচনা করব, সে নিয়ে চিন্তা নেই। এই যে আমরা মানে এবিটিএস সলিউশন আমাদের দরকার, এর পিছনে তিনটে কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে পরীক্ষার প্রস্তুতিকে আমাদেরকে বৃদ্ধি করবে। আবার দু নম্বর হচ্ছে যে প্যাটার্নটা কি হচ্ছে, পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা কি হবে সে সম্পর্কে আমাদের ওয়াকিবহাল আমরা হয়ে যাব। কারণ আমি বলছি, প্রতিটা পয়েন্ট আবার বলছি, আর সময় আমাদের কমিয়ে দেবে। প্রথম কারণ যেটা বললাম যে পরীক্ষার প্রস্তুতি, যে প্রথম কারণ এক নম্বর যে আমি বললাম যে পরীক্ষার প্রস্তুতি বাড়ায়। কীভাবে পরীক্ষার প্রস্তুতি বাড়ায়? তোমার ধরো আমাদের আমাদের যে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, ইএমএফ ক্যালকুলেশান, ইজিরো ক্যালকুলেশান, তারপর নাস্ট ইকুয়েশানের প্রবলেম, তারপর ফ্যারাডে লয়ের প্রবলেম, এগুলো আমরা প্র্যাকটিস ভালোভাবে হয়ে যায়, এখান থেকে আমরা পেয়ে যাব। দু নম্বর পয়েন্ট হচ্ছে প্যাটার্নটা কি হয়? ধরো এই যে এবিটি এর যে এবিটি এর সলিউশনটা জেনারেলি তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে ফলো করে। তার ফলে কী হবে, যে সংক্ষিপ্ত কোশ্চেন বা এমসিকিউ বা তোমার প্রবলেম, এগুলো আমাদের কী হচ্ছে, যে প্যাটার্নটা কীরকম হবে সেটা জেনে যাব। তারপর কি হয় যে এগুলো অনেকবার এখান থেকেই কোশ্চেন আসে, তাহলে সেই কোন কোন জায়গাগুলো আমি জোর দিয়ে পড়বো সেটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল হয়ে যাব। 3 নম্বর পয়েন্ট যেটা, যে টাইম সেভিং, টাইম কমাবে, টাইম সেভ করবে। কী হবে, আমরা যদি বারবার এই সেটগুলো আমি করতে থাকি, এক করে সেটগুলো করতে থাকি, তাহলে কী হবে, আমরা পরীক্ষার খাতায় টাইম অনেক কমিয়ে ফেলবো। যখন আমরা নাস্ট ইকুয়েশনের সলিউশন করবো বা ইএমএফ ক্যালকুলেশন করবো বা ফ্যারাডের কোনো কোশ্চেন করবো, তাহলে প্রতিটা সেট করতে করতে আমার এইগুলো এত ভালো রপ্ত হয়ে যাবে যে আমাদের সমস্যাই হবে না। আমার পরীক্ষার খাতায় কোশ্চেন দেখেই আমি করে নিতে পারবো। আরেকটা জিনিস আমি বলে রাখি, প্রতি বছর পরীক্ষাতে এটা হয় যে 90% কোশ্চেন হয় প্রিভিয়াস ইয়ার বা যে সমস্ত কোশ্চেন করানো হচ্ছে সেখান থেকে আসে, কিন্তু 10% কোশ্চেন যেটা নতুন কোশ্চেন থাকে সেটা জেনারেলি এবিটি এর সলিউশন থেকেই পাওয়া যায়, এবিটি থেকেই পাওয়া যায়। এবিটির এই টেস্ট পেপার যেগুলো রয়েছে এখান থেকেই পাওয়া যায়। তাই আমি প্রতিটা টেস্ট পেপারের সলিউশন সুন্দরভাবে আমি তোমাদের আলোচনা করব, প্রতি ধাপে ধাপে কেন হচ্ছে, কী ব্যাপার, সব আমি আলোচনা করব। সুতরাং চলো শুরু করি আজকে জার্নি। আচ্ছা, প্রথম কোশ্চেন আসছি। কি রয়েছে? প্রথম কোশ্চেন বলছে যে Fe3+ থেকে Fe2+ হচ্ছে এর বিজারণ বিভব নির্ণয় করো এবং প্রয়োজনীয় নাস্ট ইকুয়েশনটি লেখো। তাহলে এটা কি রয়েছে, নাস্ট ইকুয়েশন করতে বলেছে, তাহলে এটা আমাদের দেখো নাস্ট ইকুয়েশনটা কি হবে। যেমন এটা সেল রিঅ্যাকশনটাকে লিখে নিই, Fe3+ থেকে তোমার একটা ইলেকট্রন নিচ্ছে, দিয়ে কি হচ্ছে Fe2+ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার নাস্ট ইকুয়েশন ই সেল সমান হয়ে যাবে, কি হয়ে যাবে, E0 cell minus 0.06 divided by n
লগ কিউ। এবার দেখো আমার এন এর মান কত হবে, এই এক নম্বর রিঅ্যাকশন থেকে এন ইকুয়ালস টু একটা ইলেকট্রনই হচ্ছে, তাহলে এক হয়ে যাবে, আর কিউ ইকুয়ালস টু হয়ে যাবে তোমার Fe2 প্লাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Fe3 প্লাস এর কনসেন্ট্রেশন। তাহলে এটা যদি হয়ে যায় আমার, তাহলে হয়ে যাচ্ছে, এখানে পুট করব E0 সেল মাইনাস 0.06 ডিভাইডেড বাই 1 ইন্টু লগ Fe2 প্লাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Fe3 প্লাস। এটাই হচ্ছে নাস্ট ইকুয়েশন। ওকে, নেক্সট কি বলেছে দেখো, একটা সেল রিঅ্যাকশন, সেল বিক্রিয়াটি লিখতে বলেছে। আমি সেল রিঅ্যাকশনটা এখানে লিখে নিই, 1 মিনিট। তাহলে এখানে যদি আমি Cu2 প্লাস কপার Ag প্লাস, আচ্ছা এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখতে হবে তোমাকে। সেল রিঅ্যাকশন এভাবে লেখা হয় না, এইভাবে লেখা হয়। সেটা হচ্ছে Cu থেকে Cu2 প্লাস Ag প্লাস থেকে Ag, এইভাবে লেখা হয়, ঠিক আছে। এখানে এটাকে চেঞ্জ হবে এটা, ঠিক আছে। এবার দেখো আমার তাহলে এটা সেল রিঅ্যাকশন লেখার নিয়ম কি, লেফট সাইড আর রাইট সাইড, লেফট সাইড, আর নিয়ম হচ্ছে লেফট প্লাস লেফট কি দেবে, রাইট প্লাস রাইট। তাহলে লেফট প্লাস লেফট বসে নাও, কপার প্লাস হচ্ছে Ag প্লাস, এখান থেকে কি দিচ্ছে Cu2 প্লাস প্লাস হচ্ছে Ag। এবার যদি চার্জ ব্যালেন্স করো তাহলে এখানে দুটো চার্জ লাগছে, তাহলে দুটো Ag লাগছে। তাহলে এটাই হচ্ছে আমার কোষ রিঅ্যাকশন, বোঝা গেল? কোষ রিঅ্যাকশনটা কি, কোষ বিক্রিয়াটা। নেক্সট এবার বলেছে কি দেখো, E0 অফ Zn দেওয়া হলে তাহলে 0.02 Zn দ্রবণে নিবেচিত একটা Zn দণ্ড দ্বারা গঠিত অর্ধকোষ বিভব 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত হবে, ঠিক আছে। এটা হচ্ছে মানে ওই দেখবে তোমাদের এবিটি এর বই SC5 বলে যে পেজ নাম্বার আছে সেখান থেকে এটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। SC5 সায়েন্স কেমিস্ট্রি 5 নম্বর সেট থেকে এটা তোমার নেওয়া হয়েছে। তোমার বইয়ে এই এটা খুলবে পেয়ে যাবে ওটা, এই পেজ নাম্বারটা। আচ্ছা কোশ্চেনটাকে দেখো কি বলেছে, কোশ্চেনটা বলেছে E0 Zn প্লাস Zn2 প্লাস এর ভ্যালু দেওয়া আছে 0.76। এই কনসেন্ট্রেশনে আমাদের Zn এত কনসেন্ট্রেশন Zn এর সলিউশন নিয়োজিত Zn দণ্ডের আমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেটার ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে, তাহলে এখানে যেটা রয়েছে তার মানে কি Zn থেকে কি হচ্ছে Zn2 প্লাস প্লাস হচ্ছে 2 ইলেকট্রন, এটা দেওয়া রয়েছে। এর H0 ভ্যালু এটা আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি আমরা E0R যখন ক্যালকুলেশন করব তাহলে E0R এটা কি হলো দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা দেয়া রয়েছে Zn থেকে Zn2 প্লাস সমান 0.76, এটা অ্যাকচুয়ালি অক্সিডেশনের দেয়া রয়েছে, অক্সিডেশন। আমাদেরকে যদি রিডাকশানে কনভার্ট করতে তাহলে আমাদের উল্টো করতে হবে, Zn2 প্লাস আমরা কি বলেছি অক্সিজেন ইলেকট্রনকে সবসময় ই করতে হবে, রেসপেক্ট করতে হবে। তাহলে ইলেকট্রনকে রেসপেক্ট করলে ইলেকট্রনকে আমাকে লেফট সাইডে রাখতে হবে, তাহলে আমাদের কি হবে E0 Zn প্লাস থেকে Zn এটা হয়ে যাচ্ছে আমার রিডাকশন মাইনাস 0.76। আমি কেন তাহলে মাইনাসে কনভার্ট, আর কারণ আমরা যেখানে E0টা পুট করি সলিউশনে নাস্ট ইকুয়েশনে আমরা তো E0 পুট করব, নাস্ট ইকুয়েশনটা কি রয়েছে
যে ই সেল সমান হবে E0 সেল মাইনাস হচ্ছে 0.06 ডিভাইড বাই n ইন্টু লগ কিউ। এবার দেখো E0 সেল এখানে আমরা কিসের করবো Zn2 প্লাস থেকে Zn, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু আমি Zn থেকে Zn2 প্লাস নয় Zn2 প্লাস থেকে Zn, তাহলে E0 সেলটাও আমার যেটা হবে Zn2 প্লাস থেকে Zn, সেটা হয়ে যাবে 0.06 ডিভাইড বাই n কত, এখানে দুটো ইলেকট্রন ইনভলভ হয়েছে দুক্ষেত্রে, তাহলে 2 ইলেকট্রন। আর লগ কিউ কি রয়েছে দেখো, আমার রয়েছে Zn এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Zn2 প্লাস প্রোডাক্ট বাই রিয়েক্টেন্ট। আচ্ছা, যদি সলিউশন তোমরা করো E0 তাহলে কত করলো 0.076, সরি 076 না 76 মাইনাস এটা 0.03, আচ্ছা এটা সলিড রয়েছে এটা 1 হয়ে যাবে, তাহলে 1 ডিভাইড বাই এর কনসেন্ট্রেশন কত রয়েছে 0.02, বসিয়ে দাও 0.02, তাহলে এটাই সলিউশন করবে, এখান থেকে আনসার পেয়ে যাবে। বোঝা গেল যে কিভাবে সলিউশনটা করবে, এটা হচ্ছে সলিউশন। নেক্সট কি বলেছে দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় n/10 KCl দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলে দেওয়া রয়েছে, এটা আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতা অ্যান্সারে কি লিখবো, আপেক্ষিক পরিবাহিতা k সমান দেওয়া রয়েছে 0.0112 সেন্টিমিটার ইনভার্স। এবার কি বলেছে একটি পরিবাহী কোষকে পূরণ করলে তার রোধ হয় 50 ওহম, তাহলে আর সমান হয়ে যাচ্ছে 50 ওহম দেওয়া রয়েছে। এবার কি করে কোষ ধ্রুবক ক্যালকুলেশন করতে বলেছে, মানে জি স্টার কি হবে, তাহলে আমরা যে ফর্মুলা জানি, যে আমি তোমাদের ফর্মুলাটা যে জি স্টার সমান কে কে আর, তাই তো কে কে আর কলকাতা নাইট রাইডার্স কে কে আর, তাহলে এটা যদি হয় আমার কি রয়েছে বসিয়ে দেওয়া ভ্যালু 0.0112 ইন্টু, তাহলে এটাই করবে, এটা এর কি হয় সেন্টিমিটার ইনভার্স হবে ইউনিট, এটা হবে আনসার। গেল, তাহলে কি হবে আমরা প্রবলেমটা সলিউশন করলাম, যে জি স্টার সমান কে কে আর, মানে কে আর, তাহলে কে এর ভ্যালু দেওয়া রয়েছে আর এর ভ্যালু দেওয়া রয়েছে, ভেরি ইজি। নেক্সট, আচ্ছা তুল্যাঙ্ক পরিবাহিতা, ওকে তুল্যাঙ্ক মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরস, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাকশনের এসআই ইউনিট চেয়েছি কন্ডাক্টর, তাহলে আগে এর সমীকরণ কি, যে তুল্যাঙ্ক পরিবাহিতা বা কি হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ফর্মুলা আমরা যেটা জানি ল্যামডা ইকিউ সমান হচ্ছে কে ইন্টু 1000 ডিভাইড বাই এন। আচ্ছা এখানে যদি আমি সবগুলোর দেখি কে এর ইউনিট কি, কে এর ইউনিট এক্ষুনি করলাম যে ওহম ইনভার্স বা মো, আর সঙ্গে কি রয়েছে সেন্টিমিটার ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা আর কি রয়েছে নর্মালিটির ইউনিট কি, নর্মালিটির হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই লিটার, আর লিটারটাকে আমরা কি করতে পারি, আমি যদি সেন্টিমিটার কিউব করতে পারি, তাহলে এটাকে আমি কি করব সেন্টিমিটার কিউব। এবার ধরো যদি আমি এখানে পুট করি ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিভাইডেড 1000 ডিভাইডেড বাই গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব, এটা যখন উপরে চলে যাবে তাহলে আমার দাঁড়াচ্ছে ওহম ইনভার্স
গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, এটা উপরে চলে গেলে সেন্টিমিটার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ইউনিট। আচ্ছা, এটা সিজিএস ইউনিট, ঠিক আছে। তাহলে এসআই কনভার্ট করে দাও, ওহম ইনভার্স, গ্রামটা হয়ে যাবে কেজি ইকুইভ্যালেন্ট ইনভার্স আর মিটার স্কয়ার। তাহলে হচ্ছে এটা এসআই ইউনিট, বোঝা গেল। নেক্সট, আচ্ছা এখানে 0.1 মোলার, 0.1 মোলার এজি, 0.1 মোলার কোপার, 0.1 মোলার এল3 তপনের প্রতি লিটার করে নিলে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে পিটি ক্যাথোড উৎপন্ন হওয়া ধাতুর মোলের সংখ্যা নির্ণয় করবে, অনুপাত, মোলের সংখ্যার অনুপাত। তো ভেরি ইজি। তো আমরা কি জানি যে ফ্যারাডে সূত্র অনুসারে আমরা কি জানি, যদি ধরো যদি এম একটা এ, তা থেকে যদি এন প্লাস হয় তাহলে কি হবে, এন নাম্বার অফ ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে এন নাম্বার অফ ইলেকট্রন পেরিয়ে গেলে সেটা একটা এম পর হয়। এবার আমার এখানে কোশ্চেন দেখো, এখানে আমি যদি এটা 1 মোল নিই তাহলে এইটা কি হচ্ছে, এটা 1 মোল নিলে তোমার এটা হচ্ছে এন মোল হয়ে যাচ্ছে, একটা নিলে 1 মোল হতো, এনটা নিয়ে যাচ্ছে, এনটা বেরোচ্ছে, তাহলে এন মোল, আর তবে 1 মোল হচ্ছে। তাহলে আর আমি জানি যে 1 মোল ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে এন মোল ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে এন ফ্যারাডে। তাহলে দেখো, যদি আমি সিলভারের নিই 0.01 মোলার, আমি যদি এজি প্লাস নেই তাহলে কি হচ্ছে, এজি প্লাস প্লাস একটা ইলেকট্রন কিভাবে আমাদেরকে এজি দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখো যেহেতু এটা 0.01 মোল, তাহলে এটাও 0.01 মোল অফ ইলেকট্রন, আর এটাও 0.01 নয়, এখানে আমরা বলি 1, 0.1, 0.1 আর 0.1, তাহলে আমাদের ফ্যারাডে যেটা দাঁড়াবে 0.1 ফ্যারাডে আমাদের হচ্ছে, এবং কারেন্ট আমাদের লাগছে। তাহলে দেখো আবার যদি 0, এটা 1 হবে, এটা 0 হবে না, 1 মোলার কপারের ক্ষেত্রে কি পাচ্ছি, তাহলে এত মোল সিলভার পাচ্ছি আমি, এই ক্ষেত্রেও দেখো কি পাচ্ছি, যে CO2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন নিয়ে কপার হচ্ছে 0.1, এটা 2 ইন্টু 0.1 মোল, আর এটা আছে 0.1 মোল, তাহলে 0.2 ফ্যারাডে। আর এক্ষেত্রে দেখো 0.1 মোল Al3 প্লাস, Al3 প্লাস প্লাস 3 ইলেকট্রন কি দিচ্ছে, এল দিচ্ছে, তাহলে 0.1 মোলার, এটা 3 ইন্টু 0.1 মোলার, আর এটা 0.1, তাহলে এর হলো 0.3 ফ্যারাডে। তাহলে আমাকে কি চেয়েছে, যে ফ্যারাডে কি বলছে, ফ্যারাডে বলছে যে ওয়েট ডিপোজিটেড অন ক্যাথোড প্রপোর্শনাল টু দ্য চার্জ পাসিং থ্রু ইট। তাহলে কিউ এর সমান আমার, এটা হচ্ছে কিউ, এগুলো সব, তাহলে কিউ এর সঙ্গে সমান। তাহলে আমি যেটা বলতে পারি যে ওয়েটটা তাহলে কি হচ্ছে, এই ওয়েটটাই থাকবে, তাহলে আমার কিছু প্রপোর্শনাল হচ্ছে, তাহলে আমি ওয়েটে ধাতুর উৎপন্ন ধাতুর মোলের অনুপাত সমান হবে, আমি তাহলে চার্জেরই অনুপাত করতে পারি 0.01 কোথা থেকে আসছে, 1 ফ্যারাডে ইজ টু 0.2 ফ্যারাডে ইজ টু 0.3 ফ্যারাডে।
সব ইকুয়াল 1:2:3, এটাই হচ্ছে আনসার। তাহলে বোঝা গেল আমরা চার্জটা বের করে নিলাম আগে, আর চার্জটা অ্যাজ পার ফ্যারাডে ল, ফ্যারাডে ল অনুযায়ী ফ্যারাডে ল যে যে পরিমাণ যে পরিমাণ মোল ধাতু ডিপোজিট হবে সেটা হচ্ছে যে পরিমাণ চার্জ পাস হবে তার এই পরিমাণ চার্জ হয়েছে, তাহলে সেটার সমানুপাতিক হলে তাহলে আমি চার্জটাকে অনুপাত করে দিলাম, এটা পেয়ে যাবো। ঠিক আছে, মোলের অনুপাত। নেক্সট চলছে অসীম লঘুতা বলতে কি বোঝো, মানে ইনফাইনাইট ডাইলুশন। তাহলে অ্যান্সারে আমার কি চাইছে, ডেফিনেশন চাইছে অসীম লঘুতা বা ইনফাইনাইট ডাইলুশন। আচ্ছা, এটার মানে হচ্ছে যে আমরা মানে কোনো মানে সলিউশনে কে এত পরিমাণ ডাইলিউট করা হবে যাতে তার যে দ্রাব্য যে দ্রবীভূত পদার্থটা রয়েছে সেটা মানে স্বাধীনভাবে তার যে আয়নগুলো স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারে। আমি যেটা বলতে চাইছি, দ্রবণে দ্রবীভূত পদার্থের, তাহলে এর হচ্ছে দ্রবণে দ্রবীভূত পদার্থের ঘনত্ব এতটাই কম, মানে ভলিউম এতই বেশি যে প্রতিটি কি হচ্ছে আয়ন স্বাধীনভাবে চলাফেরা করে। বোঝা গেল যে এখানে যে কন্ডিশনগুলো আমাদের ফলো করবে সেটা আছে দ্রবণের ঘনত্ব শূন্যের কাছাকাছি বা ভলিউম কি হবে ইনফাইনাইট। 2 নম্বর এর হচ্ছে যে আয়নগুলি হচ্ছে স্বাধীনভাবে বিচরণ করবে, স্বাধীনভাবে বিচরণ করে। ঠিক আছে, এদের ভিতরে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ থাকে না। বোঝা গেল, আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। 3 নম্বর কি হচ্ছে আয়নগুলি তার সর্বোচ্চ পরিবাহিতা দেখাবে, তার দেখা। ওকে, আমি যদি একটা গ্রাফে প্লট করি, তোমার ধরো আমি একটা সলিউশন নিয়েছি, সেখানে হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য CH3COOH দিয়ে দিয়েছি। এখানে যদি ল্যামডা হয় আমার পরিবাহিতা হয়, আর এখানে যদি আমি কনসেন্ট্রেশন হয়, এটা √ওভার নেওয়া হয়, তাহলে দেখবে গ্রাফটা হবে এটা কি আছে ফর তোমার হচ্ছে ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, CH3COOH যদি না দেবে, এপাশ থেকে যখনই আমি দেখবো যে প্রথমে বাড়ছে, এবার যত ভলিউম বা কনসেন্ট্রেশন কমানো হচ্ছে দেখবে তার ল্যামডা ভ্যালু সর্বোচ্চর দিকে যেতেছে। তাহলে এই যে ভ্যালুটা, এটাই আমাদের হচ্ছে ইনফাইনাইট ডাইলুশন। আমি যদি তোমার মৃদু না নিয়ে স্ট্রং ইলেকট্রোলাইট নেই, তাহলে স্ট্রং এটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে স্ট্রং ইলেকট্রোলাইট নেওয়া হলে তার দেবে স্ট্রেট লাইন আসবে ফর স্ট্রং ইলেকট্রোলাইট।
এখানে যে ল্যামডা হবে এটাই হচ্ছে ল্যামডা জিরো, মানে হচ্ছে অসীম লঘুতার ভ্যালু, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, যখন জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাচ্ছে কনসেন্ট্রেশন, বোঝা গেল। নেক্সট, আচ্ছা এসসি 26, সায়েন্স কেমিস্ট্রি হচ্ছে এটা 26 নম্বর থেকে তোমরা এটা 26 নম্বর পেজে গিয়ে এটা পেয়ে যাবে। নেক্সট 26-এ কি বলছে যে এমজি টু প্লাস, আর এটা দিয়েছে সেল রিপ্রেজেন্টেশন দিয়েছে, কোষ্ঠী থেকে প্রাপ্ত বৈদ্যুতিক কার্যের মান নির্ণয় করতে বলেছে, E0 আর এই ভ্যালু দেওয়া আছে। আমি আরেকবার তো আমি এটা লিখছি, এমজি থেকে কি রয়েছে, এমজি টু প্লাস এজি থেকে এজি দেওয়া রয়েছে। এবার দেখো এটা যদি আমাদের করতে, আমি আগে সেল রিঅ্যাকশনটা লিখি, লেফট রাইট এন্ড লেফট রাইট। এর লেখার নিয়ম কি, এল প্লাস এল থেকে আর প্লাস আর। তাহলে দেখো এমজি, এখানে লেফটে রয়েছে এজি প্লাস, এখান থেকে আমরা কি পাচ্ছি আর রাইট টু প্লাস প্লাস হচ্ছে এজি। এবার এটা যদি দুটো চার্জ ব্যালেন্স, তাহলে এখানেও দুটো, তাহলে কটা করে ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন, বোঝা গেল। আচ্ছা, এক্ষেত্রে দেখো তোমার E0 ভ্যালু সমান হবে, তাহলে এটা আমার কি কোথায় হচ্ছে, এটা হচ্ছে লেফট, তাহলে মানে অ্যানোড এটা, আর এটা হচ্ছে ক্যাথোড। তাই যদি হয় E0 সেল সমান কি হবে, E0 আর কি হচ্ছে ক্যাথোড, ক্যাথোডে কি রয়েছে আমার, ক্যাথোডে হচ্ছে এজি প্লাস রয়েছে, এজি প্লাস থেকে এজি মাইনাস E0 অ্যানোড, E0 আর অফ অ্যানোড, অ্যানোডে কি রয়েছে এমজি, জি2 প্লাস থেকে এমজি। ভ্যালুগুলো পুট করে দাও, এমজি প্লাসের ভ্যালু আছে 0.80 মাইনাস এখানে -2.20 বসিয়ে দেবে, 3 ভোল্ট, এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল। নেক্সট হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা দাও, আর কি হচ্ছে কোষ ধ্রুবকের সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার কি সম্পর্ক সেটা আমাদেরকে লিখতে বলেছে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, এটা কি হচ্ছে, এর রয়েছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্ট কি বলছে এর সংজ্ঞা, আমরা তোমাদের দেখে যে আমরা যেটা জানি যে reciprocal of resistance, যে আপেক্ষিক পরিবাহিতা সমান হচ্ছে কে বাই ইকুয়ালস টু 1/r, বোঝা গেল। এইটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা বলি যে আপেক্ষিক পরিবাহিতা, মানে রেজিস্ট্যান্স যদি ইউনিটি হয় তাহলে তার যে আপেক্ষিক পরিবাহিতা, যে পরিবাহিতার যে কন্ডাক্টেন্স, সেটাকে আমরা কি বলবো, আপেক্ষিক পরিবাহিতা বলবো, বোঝা গেল। এবার কি বলেছে, কোষ ধ্রুবকের সঙ্গে আপেক্ষিক, আমি তো একটু আগেই বললাম যে কোষ ধ্রুবক ও আপেক্ষিক পরিবাহিতা সম্পর্কে বললাম, কে কে আর জি স্টার সমান হবে কে কে আর কলকাতা নাইট রাইডার্স, এখানে কে সমান হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা
আর জি স্টার হচ্ছে কোষ ধ্রুবক, আর হচ্ছে আর সমান হচ্ছে রেজিস্ট্যান্স মানে রোধ। বুঝা গেল? এটাই হচ্ছে সম্পর্ক। নেক্সট কি বলেছে যে 25°C উষ্ণতায় BaCl2H2SO4 এবং HCl দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বলা রয়েছে, আর BaSO4 এর ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমাদের কি বলা রয়েছে দেখো, যে বলা রয়েছে ল্যামডা 0 BaCl2 বলা রয়েছে, এটার মানে কি ল্যামডা 0 Ba2 প্লাস 2 Cl মাইনাস ল্যামডা 0 Cl মাইনাস, এটা কত বলা রয়েছে 280 বলা রয়েছে, এটা 1 নম্বর। ল্যামডা 0 H2SO4 বলা রয়েছে, তাহলে কিছু ল্যামডা 0 2H প্লাস ল্যামডা 0 SO4 2 মাইনাস, এটা কত বলা রয়েছে 860। 2 নম্বর ল্যামডা 0 কি হচ্ছে HCl বলা রয়েছে, তাহলে ল্যামডা 0 H প্লাস ল্যামডা 0 Cl মাইনাস, এটা কত বলা রয়েছে 426। 3 কি ক্যালকুলেশন করতে হবে, BaSO4 এর বের করতে বলছে। BaSO4 মানে আমাদের ক্যালকুলেশন ল্যামডা 0 Ba2 প্লাস ল্যামডা 0 SO4 2 মাইনাস, এটা আমাদের ক্যালকুলেশন করতে বলছে। এটা যদি বলে তাহলে আমরা কি করব, 1 যুক্ত 2 মাইনাস 2 ইন্টু 3 করব। তাহলে কি হয়ে যাবে দেখো, আমি যদি সবগুলো এইভাবেই করি, ল্যামডা 0 Ba2 প্লাস 2 ল্যামডা 0 Cl মাইনাস প্লাস 2 ল্যামডা 0 H প্লাস ল্যামডা 0 SO4 2 মাইনাস 2 ইন্টু এটা হবে, তাহলে এটা 2 ইন্টু হলে 2 ইন্টু ল্যামডা 0 H প্লাস মাইনাস 2 ইন্টু ল্যামডা 0 Cl মাইনাস। এটা যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা তোমার হচ্ছে এই Cl মতো এটাটা কেটে গেল, এই H প্লাস কেটে গেল, তাহলে আমরা পড়ে থাকছে এই ল্যামডা 0 Ba2 প্লাস হচ্ছে ল্যামডা 0 SO4 2 মাইনাস, এটা সমান তাহলে 1 নম্বরে 80 প্লাস হচ্ছে 860 মাইনাস 2 গুণিত 426। এটা সলিউশন করবে, এটা যেটা আনসার হবে সেটাই হবে আনসার। এটা প্রায় নিয়ার অ্যাবাউট দেখবে 714 এর কাছাকাছি আসবে, এটাই আনসার। বোঝা গেল? নেক্সট তড়িৎ বিশ্লেষ্য কোষ আর কি হচ্ছে গ্যালভানিক কোষ। খুব ভালো কোশ্চেন, এটা আসে পরীক্ষায় বারবার। আচ্ছা, আমি যদি দুটো ভাগ করে দেখি, যে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর এদিকে আমি উল্টাভাবে লিখব। এক মিনিট, আমি যেটা করব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য কি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে। আমি এদিকে লিখছি গ্যালভানিক সেল আর এইদিকে লিখছি তড়িৎ বিশ্লেষ্য কোষ। ওকে, 1 নম্বর পয়েন্ট যেটায় আসি, যে এটার ক্ষেত্রে আমি যদি শক্তির দিকে দেখি, গ্যালভানিক সেলের কি হয়, যে রাসায়নিক শক্তি কি হয় কনভার্টেড ইনটু তড়িৎ শক্তি। আর এর ক্ষেত্রে কি হয়,
উল্টোটা যে তড়িৎ শক্তি কি হচ্ছে ইন্টু রাসায়নিক শক্তি। বোঝা গেল? 2 নম্বর এটা হচ্ছে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। ঠিক আছে, মানে রাসায়নিক শক্তি যতক্ষণ হবে ততক্ষণ এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস, ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে, নন স্পন্টেনিয়াস। বোঝা গেল? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে অ্যানোড। অ্যানোড কি হয়? অ্যানোড এটার ক্ষেত্রে হয় নেগেটিভ, এটার ক্ষেত্রে অ্যানোড হয় পজিটিভ। 4 নম্বর ক্যাথোড যদি দেখি, এটার ক্ষেত্রে ক্যাথোড হয় পজিটিভ, এটার ক্ষেত্রে ক্যাথোড হয় নেগেটিভ। বোঝা গেল? তাহলে যদি ক্যাথোড পজিটিভ আর নেগেটিভ, তাহলে ইলেকট্রন ফ্লো কোন দিকে হয়? এটা হয় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, এটা ইলেকট্রন ফ্লো, আর এটা হবে উল্টোটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। বোঝা গেল? এর যে উদাহরণ হচ্ছে ড্যানিয়েল সেল, লেড সেল। এর ক্ষেত্রে হচ্ছে এর ব্যবহার কোথায় আছে? জলের ইলেকট্রোলাইসিস, আর কিসে হয়? প্লেটিং ক্ষেত্রে ইউজ হয়, প্লেটিং এটা ইউজ। বোঝা গেল? যে আমরা গ্যালভানিক সেল আর হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষের ভিতর কি ডিফারেন্স হচ্ছে? যে শক্তির ডিফারেন্স, প্রথমত এটা রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, আর তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি হচ্ছে একটা স্পন্টেনিয়াস, একটা নন স্পন্টেনিয়াস, মানে স্বতঃস্ফূর্ত একটা স্বতঃস্ফূর্ত নয়। একটা অ্যানোড নেগেটিভ চার্জ থাকে, একটা পজিটিভ চার্জ থাকে, ক্যাথোডে কি হচ্ছে পজিটিভ চার্জ থাকে গ্যালভানিক সেলে, আর এর ক্ষেত্রে ক্যাথোড নেগেটিভ। আর ইলেকট্রন ফ্লো ঠিক উল্টোটা হবে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ ঠিক উল্টোটা হচ্ছে এদিকে। আর ড্যানিয়েল সেল আর লেড সেল এর উদাহরণ, আর এটা জলের ইলেকট্রোলাইসিস আর প্লেটিং এটা ইউজ হয়। বোঝা গেল? নেক্সট, আচ্ছা কি বলছে? অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষক পথে দ্রবণের পরিবাহিতা সংক্রান্ত কোলরাস সূত্র। আচ্ছা, এটা অনেকবার আমি বলেছি, এটা আমার ওয়ান শট ভিডিও দেখবে, ওখানে ফলো, এর জন্য কি বলবো, ফলো ইলেকট্রোকেমিস্ট্রির ওয়ান শট ভিডিও। বোঝা গেল? আমি কমেন্টে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। বুঝলেন? ওয়ান শট ভিডিও একটা দেওয়া রয়েছে, ওখানে কোলরাসের সূত্র থেকে শুরু করে সব কিছুই একদম ক্লিয়ার বলে। আমি জাস্ট একটা তোমাদেরকে একটা বলে রাখি, যদি ধরো এই ধরনের কোনো সলিউশনের ইলেকট্রোলাইট হয়, সেটা যদি এইভাবে ডিসোসিয়েট করে যে এম ইন্টু এন প্লাস আর এন ইন্টু বি এম মাইনাস হয়, তাহলে তার ক্ষেত্রে যেটা হয় ল্যামডা এ বি এন সমান হয় যেটা হয় এম ইন্টু ল্যামডা জিরো অফ এ এন প্লাস আর এন ইন্টু ল্যামডা জিরো অফ বি এন মাইনাস এম মাইনাস। ঠিক আছে? আর এটা হচ্ছে এর ক্ষেত্রে মোলার কন্ডাক্টেন্সের ক্ষেত্রে যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হয়, তাহলে এটা হয়ে যাবে আমার বিএন, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের জন্য। তাহলে এই এম কোফিসিয়েন্টগুলো আসবে না, আমার যেটা শুধুই থাকবে এন প্লাস, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, আর শুধু এটা আসবে এন মাইনাস, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। বুঝা গেল? এখানে কোফিসিয়েন্ট আসবে না। এটা হচ্ছে কোলরাসের সূত্র, আমি ওখানে স্পষ্ট বলে ভালো করে বুঝিয়ে রেখেছি, তোমরা দেখে নিও। আচ্ছা নেক্সট, এটা পরে আসছি। আচ্ছা 40 নম্বর দেখবে, পেজ দেখবে 40 নম্বর পেজ, এসসি 40, তাহলে এখান থেকে তুমি যেটা দেখবে। আচ্ছা এখানেও এটা ফলো, লবণ সেতু কাকে বলে, সল্ট ব্রিজ, আর এর কাজ আমি সুন্দরভাবে বলে রেখেছি, এর জন্য ফলো কনসেপ্ট ভিডিও, ওটা ফলো করো, দেখবে ওখানে অনেক কিছু শিখে যাবে, মাস্টার হয়ে যাবে ইলেকট্রোকেমিস্ট্রিতে।
ওটা যদি ভালো পুরো ভিডিওটা দেখো, ওকে, এটা ফলো করো, ওটা দেখলে ওখানে পেয়ে যাবে। নেক্সট, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে আর সিজিএস ইউনিট। আপেক্ষিক পরিবাহিতা তোমার হচ্ছে আনসার কি বলছে, আপেক্ষিক পরিবাহিতা তা কি হচ্ছে কে, আপেক্ষিক পরিবাহিতা কে সমান হচ্ছে 1/r, আর আর এর ইউনিট হচ্ছে ওহম। তা সেটাকে আমরা লিখতে পারি এর ইউনিট সমান ওহম ইনভার্স, অর লেখা যায় মো লেখে এটাকে, অর এটাকে লেখা হয় সিমেন, বোঝা গেল, সিমেন। নেক্সট, আচ্ছা এটা কি বলেছে যে নিজের তড়িৎ ভোল্টীয় কোষে নাশ ভোল্টীয় কোষের নাশ সমীকরণটি লেখো আর এই কোষটির ইএমএফ গণনা করো। এটা কোষ বলা রয়েছে আর এর ইএমএফ গণনা করতে বলেছে। ভেরি গুড, এই কোষটাকে আগে লিখে নেব যে ভিএস থেকে কি হচ্ছে P2 প্লাস 0.002 থেকে কি হয়ে যাচ্ছে Ag প্লাস 0.02 ইন্টু Ag। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমি যেটা পাবো এখান থেকে, তাহলে এই দিকটা তোমার কি হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড আর এটা আমার হচ্ছে ক্যাথোড। ওকে, তাহলে আমি E0 যদি ক্যালকুলেশন করি, E0 সেল ক্যালকুলেশন করি, তাহলে E0 আর অফ ক্যাথোড মাইনাস E0 আর অফ অ্যানোড। দেখো ক্যাথোডে কি রয়েছে Ag আর Ag প্লাস, তাহলে Ag 0.80 দেওয়া রয়েছে, মাইনাস কি রয়েছে অ্যানোড, কি রয়েছে অ্যানোড আমার রয়েছে Fe থেকে Fe2 প্লাস, এটা রয়েছে মাইনাস 0.44। অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এটা মাইনাস রয়েছে, এখানে কিন্তু আমার কি রিডাকশন ফর্মেই দেওয়া রয়েছে Fe2 প্লাস থেকে, যদি Fe থেকে এটা যদি এইভাবে থাকতো তাহলে আমাকে সাইন চেঞ্জ করতে হতো, বুঝা গেল। তাহলে 0.80 থেকে গেছে 0.44, এটার আমার ভ্যালু চলে আসবে কত 1.24। এটা এবার যদি আমি নাস্ট ইকুয়েশন ফলো করি, আচ্ছা তার আগে আমি কি করব, সেল রিঅ্যাকশন লিখে নেব। আমার কি হচ্ছে লেফট রাইট, লেফট রাইট, সেল রিঅ্যাকশন লিখতে গেলে আমি যদি লেফট প্লাস লেফট থেকে রাইট প্লাস রাইট, তাহলে সেটা যদি করি Fe থেকে Fe Ag প্লাস, আর এখানে কি আসবে যে Fe2 প্লাস এভাবে রাইট, আর কি রয়েছে Ag। এবার যদি আমি ব্যালেন্স করি, চার্জ ব্যালেন্স, তাহলে 2 আর এখানে এটা 2 রাখবে। তাহলে দেখো লাস্ট এখানে আমার তাহলে নাম এন কত, এন হচ্ছে কিন্তু 2, দুটো করে ইলেকট্রন এখানে, আর কিউ এর ভ্যালু একবার এখান থেকে বসিয়ে নিই। কিউ তাহলে কি আসছে, কিউ সমান আসছে, আমি এখানটায় করবো কিউ সমান যে কিউ এন এর ভ্যালু 2 আর কিউ আসছে তোমার হচ্ছে প্রোডাক্ট মানে Fe2 প্লাস, এটা ক্ষেত্রে 1 হবে সিলভার, তাহলে ওটা লিখছি না, আর Ag প্লাস এর কনসেন্ট্রেশন I2, এটার ক্ষেত্রে আয়রনের ক্ষেত্রে 1 হবে, তাহলে এটা যা হবে সেটাই আমরা পুট করবো। কত দেওয়া রয়েছে দেখো, আয়রনের ক্ষেত্রে 0.002 আর সিলভারের ক্ষেত্রে বলেছে 0.02, এটা স্কোয়ার 0.00 না তুলে 2 আর হচ্ছে 0.02 ইন্টু 0.02। এবার দেখো যদি আমি এ তুলে দিই, পয়েন্ট তুলে দিই, তাহলে উপরে একটা 10 দিয়ে গুণ হবে, তাহলে এটা কেটে যাবে আর এটা 5, তাহলে এখানে থাকবে 5, তাহলে কিউ এর মান 5, এর মান 2, তাই তো। আমি যদি এটা নাস্ট ইকুয়েশনটা করি, তাহলে নাস্ট ইকুয়েশন
লাস্ট ইকুয়েশন যদি করি তাহলে আমার থাকবে E0 E0 না ই সেল সমান হচ্ছে E0 সেল মাইনাস 0.06 ডিভাইড বাই n ইন্টু লগ কিউ। এন এর মান জানি, এর মান জানি, ই সেলের মান জানি, এটা কি 1.24 আসছিল মাইনাস এটা 2 0.03, এন এর ভ্যালু 2, এটা 6 আর লগের ভ্যালু কিউ এর ভ্যালু 5, 1.24 0.03 লগ 5। এটা ক্যালকুলেশন করলে যা আনসার আসবে ওটাই হবে উত্তর। এইভাবে নেক্সট। আচ্ছা, কপারের ঘনত্ব বলা রয়েছে তোমাদের কি বলছে, কপারের ঘনত্ব বলা ঘনত্ব দেওয়া রয়েছে হলে 10 সেন্টিমিটার কিউব ক্ষেত্রফল বিশিষ্ট বস্তুতে এত সেন্টিমিটার রোধে কপারের আস্তরণ ফেলতে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কতক্ষণ, মানে টাইম জানতে চেয়েছি। ভেরি ইজি, আমরা যেটা জানি সেটা হচ্ছে মোল ইন্টু এন ফ্যাক্টর ইকুয়ালস টু কিউ বাই এফ। কিউ হচ্ছে চার্জ, কিউ সমান আমরা কি করতে আই ইন্টু টি ডিভাইড বাই এফ। আচ্ছা, মোল সমান কি জানি ডব্লিউ বাই, আমরা যেটা করতে পারবো যে মলিকুলার ওয়েট ইন্টু এন ফ্যাক্টর ইজ টু আই ইন্টু টি ডিভাইডেড বাই এফ। এবার এই ক্ষেত্রে দেখো এন ফ্যাক্টর কি হচ্ছে, কপারের ক্ষেত্রে কি হচ্ছে, কপার প্লেটিং এর ক্ষেত্রে 2 হবে এন ফ্যাক্টর, 2 প্লাস থেকে দুটো ইলেকট্রন নিয়ে কি হয় কপার, তাহলে এন হচ্ছে 2 হবে এখানে। আচ্ছা, তাহলে কপারের ক্ষেত্রে আমার যেটা জানা, এবার দেখো আমাদের ওয়েটটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, ওয়েটের জন্য আমি কি করতে পারি, ডি ইন্টু ভি, মানে ওয়েটের জন্য আমরা যেটা লিখতে পারি যে ওয়েটের প্লেসে আমরা রাখতে পারি ডেন্সিটি ইন্টু ভলিউম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইন্টু এন ফ্যাক্টর ইকুয়ালস টু আই ইন্টু টি ডিভাইডেড বাই এফ। তাহলে আমি সবগুলো যদি পুট করে দিই দেখো কি আসছে, ডেন্সিটি কত দেওয়া রয়েছে 0.94, ভলিউম কি দেওয়া রয়েছে, ভলিউম আমার বলা রয়েছে এত সেন্টিমিটার 100 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু, তাহলে এর ডিস্টেন্সটা 10 টু দি পাওয়ার -3 আমি করলে ভলিউম পেয়ে যাবো ডিভাইড বাই মলিকুলার ওয়েট কত কপারের 63 ইন্টু এন ফ্যাক্টর 2 ইকুয়ালস টু আই কত বলা রয়েছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট বলা রয়েছে, টিটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, ফ্যারাডে হচ্ছে 96500। এটাই ক্যালকুলেশন করবে, টি ইকুয়ালস টু হচ্ছে 96500 ডিভাইডেড 5 ইন্টু হচ্ছে এটা 8.94 into 100 minus 3 into 2 divided by 63। এটা ক্যালকুলেশন করে নেবে, এটা আনসার আসবে ওটা, এটাই কত সেকেন্ড, বুঝলে এত সেকেন্ড ধরে চালাতে হবে। নেক্সট 47 নম্বর, সায়েন্স কেমিস্ট্রি 47, তাহলে 47 নম্বর পেজ খোলো, খুলে দেখতে হবে এই প্রশ্ন কি বলছে, একটি ধাতব লবণের জলীয় দ্রবণে 1.5 তড়িৎ প্রবাহ এত মিনিট ধরে করা হলো। এক সিমিলার ফ্যারাডে ল থেকে কোশ্চেন চালনা করা হলো। এবার কি করলে 0. এত গ্রাম ধাতু ক্যাথোডে জমা হয়। ধাতুর পারমাণবিক ভর দেয়া রয়েছে, পারমাণবিক ভর MW সমান কত বলা হয় 63.5, এটা বলা রয়েছে। ক্লোরাইডের সংকেত লিখতে বলেছে, এম তো পারমাণবিক ভর থেকে এটা বলা যায়, এটা হচ্ছে কপার, ধাতুটা হচ্ছে কপার, তার ক্লোরাইড সমান ক্লোরাইড হবে কি হচ্ছে CuCl2, তাহলে এটাই হবে আনসার। এটা কিচ্ছু ক্যালকুলেশন কিচ্ছু নেই, পারমাণবিক ভর দেওয়া হয়েছে, তুমি এখান থেকেই বলতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট দেখি
আচ্ছা কি বলেছে দেখো, পদার্থ বিক্রিয়াটি সামুদ্রবকের মান নির্ণয় করো। সামুদ্রবকের মান নির্ণয় করতে হলে আমাকে যেটা করতে হবে, মানে আমার যেটা যে আমাকে E0 সেল সমান আমি কি জানি, E0 সেল সমান আমি জানি যে মাইনাস নয় অ্যাকচুয়ালি 0.06 ডিভাইড বাই n ইন্টু লগ কে। তাহলে দেখো আমি যদি E0 সেল বের করে নিই এই রিঅ্যাকশনটার, তাহলে আমি পেয়ে যাবো E0 সেল সমান এক্ষেত্রে কি হবে, E0 সেল আমার যদি বের করতে হয়, আমি কিন্তু ডাইরেক্ট E0 সেল বের করতে পারবো না, আমাকে ডেল্টা জি বের করতে হবে, সেখান থেকে আমি E0 সেল বের করতে পারবো। কারণ এটা এক্সটেন্সিবল, ডেল্টা জি সমান কি জানি মাইনাস এন ফ্যারাডে ইন্টু হচ্ছে E0 সেল, এখান থেকে আমাকে বের করতে হবে। তারপর কি আমি ওটা ক্যালকুলেশন করতে পারবো E0 সেলটা। আমি E0 সেলকে এভাবে আমি এটা ইন্টেন্সিভ প্রপার্টি আমি এভাবে যোগ করতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার কি দেয়া রয়েছে, আমার দেয়া রয়েছে দেখো ইকুয়েশনগুলো, যে কপার 2 প্লাস কি করছে, একটা ইলেকট্রন নিচ্ছে, কপার প্লাস হচ্ছে এখানে 1 নম্বর, এটা 1 নম্বরে কত দেওয়া রয়েছে E0CO2 প্লাস থেকে কপার প্লাস 0.15, এটা 1 নম্বর। এখানে কি দেওয়া আছে In2 প্লাস কি করছে, একটা ইলেকট্রন নিচ্ছে, দিয়ে কি হয়ে যাচ্ছে আয়ন প্লাস, এক্ষেত্রে কত বড় আছে E0 In2 প্লাস থেকে কি হচ্ছে আয়ন প্লাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস 0.4 ভোল্ট, এটা 2 নম্বর। আবার কি রয়েছে In3 প্লাস থেকে কি হচ্ছে দুটো ইলেকট্রন নিয়ে আয়ন প্লাস হচ্ছে, এটা কি হচ্ছে E0 ভ্যালু সমান হচ্ছে In3 প্লাস আয়ন প্লাস, এটা হচ্ছে 0.42, এটা 3 নম্বর। তাহলে এটা যদি হয়, তাহলে দেখো আমি যদি একটা রিঅ্যাকশন তোমাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট করছি, আমি যদি এইভাবে করি 1 প্লাস 2 প্লাস মাইনাস 3 করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন এমলে In2 প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস In3 প্লাস মাইনাস 2 ইলেকট্রন, এটা কি দাঁড়াচ্ছে কপার প্লাস প্লাস In প্লাস মাইনাস হচ্ছে আয়ন প্লাস মাইনাস আয়ন প্লাস, তাহলে এটা কেটে গেল। এই ক্ষেত্রে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ছিল, দুটো নয় একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন 2, আর এটা কেটে গেল। তাহলে সলিউশনে আমার যেটা দাঁড়ালো, তাহলে যে কপার 2 প্লাস প্লাস In2 প্লাস, এর মাইনাসটা দিকে যাবে, তাহলে কি দাঁড়ালো কপার প্লাস প্লাস In2 প্লাস In2 প্লাস না 3 প্লাস, তাহলে এটা আমার পেয়ে গেলাম, আমার ডিজায়ার রিঅ্যাকশন আমি পেয়ে গেছি। তাহলে আমাকে এই জিরোগুলোকে ডেল্টা জিকে এইভাবেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ডেল্টা জি জিরো, ডেল্টা জি ওয়ান প্লাস ডেল্টা জি টু মাইনাস ডেল্টা জি থ্রি করবো। তাহলে এই ক্ষেত্রে যখন আমি এটা করতে যাব, যেটা পাবো হচ্ছে তোমার মাইনাস ইনফ্যারাডে কি যাব E0 সেল 1, আমি এভাবে লিখে দিচ্ছি ইনফ্যারাডে E0 সেল 2 মাইনাস 1 সে প্লাস হয়ে যাবে, এটা ইনফ্যারাডে E0 3। তাহলে এটা যখন আমি করব, আমি এগুলোর ভ্যালু সব জানি, E0 এর ভ্যালু তিনটেটি জানি। তাহলে তিনটে যখন আমি জানি, এইটা সমান কি হচ্ছে আমার ডেল্টা জি অফ সেল পেয়ে যাচ্ছে, এটা সমান হচ্ছে n মাইনাস n ফ্যারাডে E0 সেল, n ফ্যাক্টর সব মাইনাস n ফ্যারাডে কমন নিয়ে নিলে যদি কি থাকছে E01 প্লাস E02 মাইনাস E03, এটা আর এটা পাশে বাদ চলে গেল, তাহলে থাকলো পড়ে E0 সেল সমান কি থাকছে, আমি যদি এগুলো
0.15 মাইনাস 0.4 আর এটা হচ্ছে মাইনাস 0.42। এটা ক্যালকুলেশন করে নেবে। ক্যালকুলেশন করলে এখান থেকে এটা পেয়ে যাবে মাইনাস 1.36। এটা E0 সেল পেয়ে গেলে তাহলে এবার এটা এখানে পুট করে দিতে হবে। যদি এখানে সরি এখানে না এখানে পুট করে দাও তাহলে এখান থেকে তুমি আনসার পেয়ে তাহলে এই কত দাঁড়ালো। নেক্সট পেজে যদি আমি সলিউশন করি এটা তাহলে আমি জানি E0 সেল সমান হচ্ছে 0.06 ডিভাইডেড বাই n ইন্টু লগ কে। তাহলে লগ কে সমান দাঁড়াচ্ছে কত মাইনাস কত পেয়েছো এখান থেকে মাইনাস 1.36 রিঅ্যাকশনটা দেখলে বুঝতে পারবে। এক্ষেত্রে এন ভ্যালু কিন্তু এখানে এক, এখানেও এক হচ্ছে আর এখানেও এক হচ্ছে, এটার ক্ষেত্রেও এক আর এটার ক্ষেত্রেও একটা ইলেকট্রন নির্ভর করছে। তাহলে এন সমান 1, তাহলে এন সমান 1 আর হচ্ছে উল্টে এক মিনিট। তাহলে এন কি হচ্ছে E0 সেল ইন্টু এন হচ্ছে 1 আর 0.06 মানে হচ্ছে মাইনাস 1.36 ডিভাইডেড বাই 0.06। এটা ক্যালকুলেশন করে কে এখান থেকে বেরিয়ে যাবে। বোঝা গেল? এটাই আনসার হবে। নেক্সট SC53। আচ্ছা SC53 দেখে নাও। এখানে কি বলেছে কপার সালফেটের দ্রবণকে কি এজি দ্রবণে নিমজ্জিত করা যাবে কিনা? যাবে। ভালো কোশ্চেন এটা। উত্তর হলো CuSO4 এর দ্রবণকে এজি মৃত পাত্রে রাখা যাবে। কারণ কি দেখো তোমরা E0 ভ্যালুটা দেখলে পাবে যে E0 অফ সিলভার এজি 0.8 ভোল্ট আর E0 অফ কপার এর ভ্যালু কত 0.34 ভোল্ট। মানে কি হচ্ছে আমার যদি সিরিজ অনুযায়ী সাজাই তাহলে সিরিজে তাহলে আমার ইসিএস সিরিজ মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যদি আমি দেখি তাহলে হচ্ছে আমার কপার আগে, তাহলে কপার আগে তারপরে হচ্ছে আমার সিলভার। তাহলে সেই রেসপেক্টে আমি যদি দেখি যে যতই আমরা উপর থেকে নিচে যাই তাহলে আমার রিঅ্যাক্টিভিটি কি হচ্ছে ডিক্রিজ করতে থাকে। রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস, তাহলে রিঅ্যাক্টিভিটি যদি ডিক্রিজ করে তাহলে কপার সলিউশন কখনোই মানে কপার যে সলিউশনটা সেটা সিলভারকে কখনোই রিপ্লেস করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি কপার সালফেটের সলিউশনকে সিলভারের এতে রাখা যাবে। ওকে, তখন এই রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে তাহলে সুতরাং আর এতে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট আচ্ছা কোনো দ্রবণের পরিবাহিতা মাপার জন্য আচ্ছা আসছে, এটা পরে আসছে, অনেকগুলো পয়েন্ট রয়েছে এটা। আচ্ছা অসীম লঘুতায় অ্যাসিডিক অ্যাসিড মোলার পরিবাহিতা গণনা করো, এগুলো দেওয়া রয়েছে। ভেরি ইজি কোশ্চেন। আমার কি কি দেওয়া রয়েছে দেখো, ল্যামডা জিরো অফ HCl দেওয়া রয়েছে। HCl সমান কি ল্যামডা জিরো অফ H প্লাস আর ল্যামডা জিরো অফ Cl মাইনাস কত দেওয়া রয়েছে এটা 4 to 6। ল্যামডা জিরো অফ NaCl কি দেওয়া রয়েছে ল্যামডা জিরো অফ Na প্লাস আর ল্যামডা জিরো অফ Cl মাইনাস কত দেওয়া আছে 1 to 6। ল্যামডা জিরো অফ CH3C ডবল ও Na এটা কি ল্যামডা জিরো অফ CH3C ডবল ও মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ
এন প্লাস এটা কত দেওয়া রয়েছে, এটা 96। ওকে, তাহলে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর যদি আমি দিই, আমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে, অ্যাসিডিক অ্যাসিডের করতে বলেছে। তাহলে ল্যামডা জিরো অফ CH3 COOH সমান আমার আছে ল্যামডা জিরো অফ CH3 COO মাইনাস আর ল্যামডা জিরো অফ H প্লাস। তাহলে আমি যদি এই দুটোকে রাখতে চাই তাহলে আমাকে দেখো H প্লাসটাকে রাখতে হবে আর এটাকে রাখতে হবে, বাকি এটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমি 1 প্লাস 3 মাইনাস 2 করে দেবো। তাহলে আমি কি পাবো দেখো, আগে প্লাসটা করে নেওয়ার ল্যামডা জিরো H প্লাস প্লাস ল্যামডা জিরো Cl মাইনাস 3 নম্বরে কি দেওয়া রয়েছে ল্যামডা জিরো CH3 COO মাইনাস প্লাস হচ্ছে ল্যামডা জিরো Na প্লাস, মাইনাসের পাটে কি কি রয়েছে ল্যামডা জিরো Na প্লাস মাইনাস ল্যামডা জিরো Cl মাইনাস, এটা Cl মাইনাস কেটে গেল, Na প্লাস Na মাইনাস কেটে গেল। তাহলে কি থাকলো সলিউশনে আমার ল্যামডা জিরো অফ H প্লাস প্লাস ল্যামডা জিরো অফ CH3 COO মাইনাস, এটা সমান কি হচ্ছে 1426 প্লাস 96 माइनस 126 और এটা কি হচ্ছে ল্যামডা জিরো CH3 COOH। ফার্স্ট এটা ক্যালকুলেশন করে নেবে, যা আসবে ওটাই দিস ইজ দ্য আনসার। বোঝা গেল? নেক্সট, আচ্ছা এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, যে বলেছে তোমার কি বলেছে জিঙ্কের একটা জিঙ্ক সিলভার অক্সাইড কোষটি কোনো এতে কানে শোনার যন্ত্র আর ইলেকট্রিক ঘড়িতে ব্যবহার করা হয়। ঠিক আছে, জিঙ্ক সিলভার অক্সাইড কি কি দেয়া রয়েছে বলা রয়েছে, কে Zn থেকে কি হচ্ছে Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন বের হচ্ছে। এটা বলা নেই, এটা করতে হয় আমাদেরকে। Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন, সেখান থেকে আমার হচ্ছে Zn E0 সমান মাইনাস 0.76। আচ্ছা এখানে কি দেওয়া রয়েছে Ag2O প্লাস ওয়াটার দুটো ইলেকট্রন নিচ্ছে, দিয়ে কি রয়েছে 2Ag প্লাস 2OH মাইনাস। তাহলে এখানে E0 ভ্যালু কত দেওয়া রয়েছে 0.344। কোষটি আমাকে গঠন করতে বলেছে, তাহলে কোষটি আমাকে যদি গঠন করতে হয় তাহলে আমার এটাকে এইভাবে লিখলে হবে না, এটা আমার মানে কি দেওয়া অবস্থা আর দেওয়া রয়েছে, আমাকে তো অক্সিডেশন স্টেটে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি Zn থেকে Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন। তাহলে এটা যদি হয় তাহলে আমি সেল রিঅ্যাকশন যখন গঠন করব তাহলে কি দাঁড়াবে Zn প্লাস AgNO। ওহো তাহলে দেখো তাহলে সেল রিপ্রেজেন্টেশনটা যেটা হবে Zn থেকে Zn2 প্লাস সল্ট ব্রিজ Ag প্লাস থেকে Ag, বুঝা গেল? এটা হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন। আর সেল রিঅ্যাকশনটা হচ্ছে, সেল রিঅ্যাকশন কি দাঁড়াচ্ছে Zn প্লাস 2Ag প্লাস মানে লেফট রাইট আর লেফট রাইট, লেফট প্লাস লেফট, সেখান থেকে কি হচ্ছে তোমার হচ্ছে Zn2 প্লাস
প্লাস এজি। বোঝা গেল? যদি হয়ে যায় তাহলে এর দুটো থাকবে, এটা হচ্ছে সেল রিঅ্যাকশন। এবার আর আমাকে কি কি করতে হবে বলেছে, ডেল্টা জি ক্যালকুলেট করতে। ডেল্টা জি ক্যালকুলেট করতে হলে আমার যে জিনিসটা লাগবে, ডেল্টা জি সমান হচ্ছে মাইনাস এন ফ্যারাডে ই জিরো সেল। তাহলে ই জিরো সেল সমান কি হচ্ছে, এন ফ্যারাডে মানে ই জিরো আর অফ ক্যাথোড মাইনাস ই জিরো আর অফ অ্যানোড। ক্যাথোডে কে রয়েছে, এটা হচ্ছে অ্যানোডে রয়েছে, এটা ক্যাথোডে রয়েছে সিলভার। সিলভারের কত দেওয়া রয়েছে, মাইনাস ইন ফ্যারাডে কত 0.344, আর অ্যানোডে জিঙ্কের কত রয়েছে মাইনাস 0.76। পুট করে দিলে এন কিন্তু এক্ষেত্রে 2,96500 ইন্টু এটা চলে আসবে তোমার হচ্ছে 1.04 এর আসবে। এটা ক্যালকুলেশন হলো, ওটাই অ্যান্সার। বোঝা গেল ডেল্টা জি কিভাবে ক্যালকুলেট করবে। আচ্ছা নেক্সট, তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আপাতত এটাই নেক্সট পার্টটা আমরা পরে নিয়ে আসবো, পরের স্টেজে নিয়ে আসবো এবিটির। বাকি যে যে পার্টগুলো পড়ে থাকলো সেগুলো আমরা পরের এতে আলোচনা করব, ঠিক আছে? সুতরাং সবাইকে থ্যাংক ইউ। কমেন্ট করো কোনো সমস্যা থাকলে, কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করো, কমেন্ট মে। আমি তোমাদের সলিউশনগুলো সব ভালো করে আরও বুঝিয়ে দেবো আর বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। আর বাকি যে পার্টগুলো থাকলো সেটা যদি তোমাদের প্রয়োজন মনে করো যে তোমরা বুঝতে পারছো, তাহলে কমেন্টে লেখো যে নেক্সট পার্টের জন্য কমেন্ট মি ইন সে নেক্সট। কমেন্টে নেক্সট লিখলেই আমি বুঝে যাবো তোমাদের নেক্সট পার্টগুলো লাগবে, আমি সেগুলো সলিউশন তোমাদের দিয়ে দেবো। থ্যাংক ইউ।